প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে ইনভার্সন। ইনভার্সনটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আপনারা যারা জানেন তারা জানেন, যারা জানেন না তারা শিখে নেন। সেটা হচ্ছে ইংরেজিতে কিছু ওয়ার্ড আছে যেগুলা হচ্ছে অ্যাডভার্ব, নেগেটিভ অ্যাডভার্ব। যেমন ধরেন হার্ডলি, তারপরে এগুলা লিখে নেবেন আপনারা, হ্যাঁ। রেয়ারলি, তারপরে হচ্ছে স্ক্যার্সলি, এরপরে হলো সেলডম, তারপরে ধরেন নো হোয়ার, তারপরে হচ্ছে নেভার, আচ্ছা এরপরে নট ওয়ান্স। আমি যেগুলো দিচ্ছি সেগুলো লিখে রাখবেন। নট অনলি, নো সোনার, তারপরে নট আনটিল, অ্যাট নো টাইম, বাই নো মিনস। ঠিক আছে, এরপর এগুলোই, এইগুলো এগুলো হচ্ছে আমাদের নেগেটিভ অ্যাডভার্ব। এগুলা প্রত্যেকটাই নেগেটিভ অ্যাডভার্ব হিসেবে কাজ করে সেন্টেন্সে। যদি কোনো সেন্টেন্সের শুরুতে, মনে রাখবেন সেন্টেন্সের মাঝে না কিন্তু, কোনো সেন্টেন্সের শুরুতে যদি এই নেগেটিভ অ্যাডভার্বের কোনো একটা থাকে, তাহলে অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে চলে আসে। আবারও বলছি, এই নেগেটিভ অ্যাডভার্বগুলা যদি কোনো সেন্টেন্সের শুরুতে থাকে, তাহলে ওই সেন্টেন্সের অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে চলে আসে। যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে ধার করা অক্সিলারিগুলো চলে আসে। এমনকি মেইন ভার্ব পর্যন্ত চলে আসে যদি অক্সিলারি না থাকে। সেটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি ব্যাপারটা। দেখেন, আমরা ধরুন লিখলাম যে রেয়ারলি শি হ্যাড প্রিটেন্ডেড, প্রেজেন্টেড দি, প্রেজেন্টেড হার ইনার ভিউ, ইনার ভিউজ। এর মানে কি? মানে কদাচিৎ, রেয়ারলি মানে কখনো কখনো, খুবই কম, কদাচিৎ, নাই বললেই চলে এরকম। কদাচিৎই সে তার ভেতরের যে চিন্তা, ভেতরের যে ইনার ভিউ যেটা, সেটা সে প্রেজেন্ট করে। লক্ষ্য করুন, এই সেন্টেন্সে আমাদের রেয়ারলি সেন্টেন্সের প্রথমে বসেছে। অতএব এই যে অক্সিলারি ভার্ব এখানে হ্যাড আছে, এইটা সাবজেক্টের আগে চলে আসবে। অর্থাৎ তখন সেন্টেন্সটা হবে এইরকম। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন। এইরকম ভাবে হবে, এই হ্যাডটা এইখান থেকে উঠে এই জায়গায় বসে যাবে। হবে এরকম, রেয়ারলি হ্যাড শি প্রেজেন্টেড হার ইনার ভিউজ। এখন যদি বলেন যে এই অর্থ তখন কি দাঁড়াবে, আগের বাক্যের অর্থ ছিল কি, যে সে কদাচিৎই তার ভেতরের চিন্তা চেতনা বা তার ভেতরের যে দৃষ্টিভঙ্গি, সেটা সে প্রেজেন্ট করে, খুব কমই। আর এই বাক্যটাকে ওই একই অর্থ প্রকাশ করবে, শুধু অর্থের উপরে জোর দেবে। কিভাবে জোর দেবে? সে খুব কমই তার ভেতরের চিন্তা ভাবনাগুলোকে সে প্রেজেন্ট করে, মানে ইমফেসাইজ করবে। যখন, যেমন ধরেন আমি তাকে চিনি না, আমি জীবনেও কোনোদিন তাকে দেখিনি, এই ধরনের এমফেসাইজ করার জন্য আমাদের মূলত ইনভার্সনের ব্যবহার করতে হয়। তো এটা গেল একটা রুলস। ঠিক আছে, এগুলো তাহলে আপনারা বুঝলেন যে এই নেগেটিভ অ্যাডভার্বগুলো যদি সেন্টেন্সের প্রথমে থাকে, তাহলে অক্সিলারি ভার্ব আগে দিয়ে তারপরে আমাদের সেন্টেন্স শুরু হয়। এবার আমি দ্বিতীয় যে রুলসটাই আসছি, সেটা হচ্ছে যদি অনলি ইফ থাকে, অনলি ইফ, অনলি হোয়েন, তারপরে ধরুন অনলি বিকজ, এরপরে ধরেন অনলি আফটার এবং অনলি আনটিল। এই সমস্ত শব্দগুলি যদি থাকে, অনলি জাতীয় শব্দ, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ওই একই টাইপের ইনভার্সন ব্যবহৃত হয়। যেমন আমি একটা সেন্টেন্স লিখছি, দেখেন, অনলি ইফ ইউ হ্যাভ আ সিরিয়াস প্রবলেম,
problem you should call Mr. রাহুল, ফর এক্সাম্পল এটা লিখলাম, ব্যাস। দেখেন অনলি ইফ ইউ হ্যাভ আ সিরিয়াস প্রবলেম, দেখেন আগে যখন রেয়ারলি বসেছিল তখন যেই ক্লজে রেয়ারলি বসেছিল ঠিক ওই ক্লজেরই অক্সিলারি ভার্ব সামনে চলে এসেছিল। অনলি ইফের ক্ষেত্রে এটা একটু একটু আলাদা, ব্যাপারটা একই কিন্তু একটু আলাদা। সেটা কি, অনলি ইফ যেই ক্লজে থাকবে ওই ক্লজের অক্সিলারি ভার্ব, সরি, ওই ক্লজের অক্সিলারি ভার্ব আগে আসবে না। অর্থাৎ এমন হবে না যে অনলি ইফ হ্যাভ ইউ এ সিরিয়াস প্রবলেম, এমন হবে না, বরং পরের যে ক্লজটা আছে ওই ক্লজের অক্সিলারি ভার্বটা আগে চলে আসবে। অর্থাৎ সেই ক্ষেত্রে আমাদের তখন কি হবে, আমি একটু দেখাই পাশাপাশি দুইটা ক্লজকে ক্লোন করে, তাহলে বুঝতে পারবেন। এই যে অনলি ইফ ইউ হ্যাভ আ সিরিয়াস প্রবলেম, দেখেন এই পর্যন্ত একদম ঠিক থাকবে। ইউ শুড কল মিস্টার রাতুল, এইটা না হয়ে তখন এই শুডটা চলে আসবে এই ইউ এর আগে। তাহলে এখানে তখন হবে এভাবে, অনলি ইফ ইউ হ্যাভ আ সিরিয়াস প্রবলেম শুড ইউ কল মিস্টার রাতুল। দেখেন শুনতে খুব অড লাগলেও এটাই হচ্ছে আমাদের সত্যিকারের বিষয়। এখন আপনাদের চারটা অপশন থাকবে, অপশনের ভিতর থেকে বাছাই করতে হবে। সুতরাং মনে রাখতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়, যেহেতু চারটার মধ্যে একটা বাছাই করতে হবে। যদি এমন হতো যে এটা আপনাদের করে আসতে হবে তাহলে সেই ক্ষেত্রে সমস্যা হতো, কিন্তু যেহেতু আপনার এই চারটার মধ্যে বের করতে হবে, অতএব সমস্যা হবে না। তো তারপরে আরেকটা এক্সাম্পল দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। দেখেন অনলি ইফ, অথবা হোয়েন দিয়ে করি, অনলি ইফ একটা করলাম, অনলি হোয়েন ইউ আর স্যাটিসফাইড দ্য সেল ইজ কনসিডার্ড ফাইনাল। ওকে, অনলি হোয়েন ইউ আর স্যাটিসফাইড দ্য সেল ইজ কনসিডার্ড ফাইনাল। লক্ষ্য করুন এই জায়গাটাতে কিন্তু এই পর্যন্ত একটা ক্লজ এবং তার পরবর্তীতে কিন্তু আর একটা ক্লজ। তো এখন আমরা ওই একই নিয়ম অনুযায়ী তাহলে আমাদেরকে এটাকে মেরামত করে যখন বা রেকটিফাই করে যখন আমরা এটা লিখব, তখন যা আছে এরকমই থাকবে, শুধু এই দ্বিতীয় ক্লজের অক্সিলারি ভার্বটা এই ক্লাসখানে সাবজেক্টের জায়গায় চলে আসবে। এমন হয়ে যাবে, অনলি হোয়েন ইউ আর স্যাটিসফাইড ইজ দ্য সেল কনসিডার্ড ফাইনাল। এখন আপনাদের কাছে শুনতেও খুব খারাপ লাগবে যে এ আবার কেমন কথা। হ্যাঁ, তা কিন্তু এটাই হচ্ছে বাস্তবতা, যে অনলি হোয়েন ইউ আর স্যাটিসফাইড, শুধুমাত্র তখনই তুমি স্যাটিসফাইড হতে পারবা, ইজ দ্য সেল কনসিডার্ড ফাইনাল, অর্থাৎ যখন সেলটা ফাইনাল বলে চূড়ান্ত বলে বিবেচিত হবে, ঠিক সেই মুহূর্তে সেই সময়েই তুমি স্যাটিসফাইড হতে পারবা। এই হলো 2 নম্বর রুল গেল। এরপরে আসি আমরা 3 নম্বর রুল। সেটা কি দেখেন, অনলি অন, অনলি ইন, অনলি অ্যাট, অনলি ওয়ান্স, অনলি রিসেন্টলি, অনলি বাই। এই যে দেখেন প্রত্যেকটা অনলির পরে একটা করে প্রিপোজিশন আছেই, শুধু এই একটাই শুধু এই দুইটাই শুধু অ্যাডভার্ব, ওয়ান্স এবং রিসেন্টলি, এই দুইটা বাদ দিলে আর বাকি সবগুলোর পরেই মোটামুটি একটা করে প্রিপোজিশন আছে। এখন এই সেন্টেন্সগুলো যদি এইভাবে যদি কোনো সেন্টেন্সের শুরুতে থাকে, শুধু অনলি থাকলে কিন্তু হবে না, এগুলোর পরে আবার এগুলো থাকতে হবে। এরকম সেন্টেন্স যদি থাকে তাহলেও সেটার ইনভার্সন হবে। এক্সাম্পলটা দিয়ে আমরা দেখি কি হবে। অনলি ইন অ্যান এমার্জেন্সি ইউ শুড ইউজ দিস এক্সিট, ইউ শুড ইউজ দিস এক্সিট। এর মানে কি দাঁড়াচ্ছে, অনলি ইন অ্যান এমার্জেন্সি, শুধুমাত্র জরুরি প্রয়োজনের সময় ইউ শুড ইউজ দিস এক্সিট। এক্সিট মানে
বাইরে যাওয়ার পথ, তুমি শুধুমাত্র তখনই এই পথটা, বাইরে যাওয়ার এই পথটা ব্যবহার করা উচিত বা করতে পারো। এইটা আমরা এইভাবে করব না। না করে তখন আমাদের তাহলে কি করতে হবে? আমাদের লিখতে হবে এইভাবে, দেখেন, অনলি ইন অ্যান এমার্জেন্সি, এই শুডটা তখন আগে চলে আসবে, তখন আমাদের হয়ে যাবে শুড ইউ ইউজ দিস এক্সিট, ব্যাস। অর্থাৎ এই পরের ক্লজের অক্সিলারি ভার্বটা সামনে চলে আসবে, এটাই মূলত ইনভার্সন। এবং সেক্ষেত্রে এই যে অনলি অন, অনলি ইন, অনলি অ্যাট, অনলি ওয়ান্স, অনলি রিসেন্টলি এবং অনলি বাই, এগুলো বসতে পারে। তাহলে আরেকটা রুলস আমরা দেখলাম। নেক্সট, পরবর্তী আরেকটা রুলস আমরা একটু দেখব, এগুলো সবগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? সেটা হলো অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাডভার্ব অফ প্লেস তো আমরা সবাই চিনি, এবং অ্যাডভার্ব অফ অর্ডার। অ্যাডভার্ব অফ অর্ডার মানে কি? ওই যে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ওই রকম আর কি। অর্ডার মানে পর্যায়ক্রমে, ও আর ডি ই আর, অর্ডার। অ্যাডভার্ব অফ প্লেস এবং অ্যাডভার্ব অফ অর্ডার, এই দুইটা যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের ওই একই ইনভার্সন হবে। কেমন? আমরা একটা এক্সাম্পল লিখে দেখি আমরা। ইন ফ্রন্ট অফ দ্য মিউজিয়াম দ্য স্ট্যাচু, সরি, এ স্ট্যাচু দিয়ে আমরা, স্ট্যাচু ইজ ইন ফ্রন্ট অফ দ্য মিউজিয়াম মানে কি? মানে মিউজিয়ামের সামনে। এই স্ট্যাচু ইজ মানে একটা স্ট্যাচু আছে মিউজিয়ামের সামনে, এভাবে করা যাবে না। ইন ফ্রন্ট অফ দ্য মিউজিয়াম এই স্ট্যাচু ইজ, এভাবে লেখা যাবে না। বরং আমাদের এই অক্সিলারি ভার্বটাকে আমাদের এইখানে নিয়ে চলে আসতে হবে। তাহলে সেটা আমরা কিভাবে লিখব? সেটা এই এখান থেকে কপি করে আমি দেখাই। এভাবে লিখব, একটু মনোযোগ দিয়ে দেখবেন কিন্তু, হ্যাঁ। মনে রাখবেন যে এই সব নিয়ম থেকেই কিন্তু এখন প্রশ্ন আসবে। কারণ ইদানিংকালে আপনাদের প্রশ্নের প্যাটার্ন সম্পূর্ণ চেঞ্জ করে ফেলেছে এবং খুবই জটিল জটিল প্রশ্ন করা হচ্ছে। কেন করা হচ্ছে? বাদ দিতে হবে তাই। কারণ ওরা দেখেছে যে এখনকার স্টুডেন্টসরা এত পড়া পড়ে, ঢাকা বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলে রাত দিন 24টা ঘন্টার ভিতরে মনে হয় 22 ঘন্টা মনে হয় লেখাপড়া করে আমার ধারণা। 2 ঘন্টা ওই খাওয়া, গোসল, ঘুম সব কিছু ওর ভিতর দিয়ে চালিয়ে দেয়। ব্যাপারটা এমন দাঁড়িয়েছে। তো যার কারণে স্বপ্নের ভিতরেও মনে হয় পড়ে। এই জন্য মানে আনকমন প্রশ্ন বলে তাদের কাছে আপাতত কিছু নেই, মানে গতানুগতিক যে প্রশ্নগুলো, এই জন্য প্রশ্নকর্তারা সম্পূর্ণ ভিন্ন অ্যাঙ্গেলে এখন প্রশ্ন করা শুরু করেছে। তাহলে ইন ফ্রন্ট অফ দ্য মিউজিয়াম, এই এ স্ট্যাচু ইজ না বলে আমাদের এটাকে বলতে হবে ইজ এ স্ট্যাচু। ইন ফ্রন্ট অফ দ্য মিউজিয়াম ইজ এ স্ট্যাচু, ব্যাস। এই তারপরে ওরকম আরেকটা ইয়ে লিখি আমি, সেন্টেন্স। ফার্স্ট a police car came and then came an ambulance. ব্যাস, মানে প্রথমে একটা পুলিশের কার আসলো এবং তারপরে অ্যাম্বুলেন্স আসলো, এই কথা বোঝাইতে চাইছে। লক্ষ্য করুন এইখানে দেখেন ফার্স্ট আছে, মানে এটা একটা অ্যাডভার্বিয়াল, ওই যে বললাম না যে অ্যাডভার্ব অফ অর্ডার, এই যে এটা। তাহলে এখানে আমরা লিখবো, এই সেম সেন্টেন্সে লিখবো, তবে একটু ভিন্ন অ্যাঙ্গেলে লিখবো, যে ফার্স্ট এ পুলিশ কার কেম অ্যান্ড দেন, অ্যান্ড দেন এই কেমটা তখন আমাদের আগে চলে আসবে। দেখেন, ফার্স্ট কেম এ পুলিশ কার, প্রথমে একটা পুলিশ কার আসলো, অ্যান্ড দেন এবং তারপর কেম অ্যান অ্যাম্বুলেন্স, তারপর একটা কি আসলো? অ্যাম্বুলেন্স আসলো। লক্ষ্য করুন এখানে পুলিশের আগে, পুলিশ কারের আগে যে কামটা ছিল সেটাকে আমরা আগে নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের ইনভার্সনের ব্যবহার। আর লাস্ট যে ইনভার্সনটা আমি এখন দেখাবো এটাই শেষ, এবং এটার মাধ্যমেই আমাদের ইনভার্সন শেষ হবে। সেটা হচ্ছে সো প্লাস অ্যাডজেক্টিভ যদি থাকে, অ্যাডজেক্টিভও থাকতে পারে, আবার পার্টিসিপলও থাকতে পারে। আমরা পার্টিসিপলও থাকতে পারে, পার্টিসিপলও তো এক প্রকার অ্যাডজেক্টিভ।
এরকম যদি থাকে তাহলে ওই সেন্টেন্সে ইনভার্সন হয়। যেমন আমি একটা জিনিস দেখাচ্ছি, সো রেয়ার দিস কয়েন ইজ দ্যাট ইট বিলংস টু, অথবা ইট বিলংস ইন এ মিউজিয়াম দি। সো রেয়ার দিস কয়েন ইজ দ্যাট ইট বিলংস ইন এ মিউজিয়াম, মানে এই কয়েনটা এতই পুরানো যে এটা মিউজিয়ামের অধিকারে আছে বা মিউজিয়ামের আন্ডারে আছে, এরকম। তো এখানে তাহলে ভুলটা কি? এই জায়গায় ভুলটা হচ্ছে এই যে সো রেয়ার দিস কয়েন ইজ, এই যে দিস কয়েন ইজ সাবজেক্টের পরে এই যে ভার্ব আছে এইটা করা যাবে না। না করে তাহলে কি করতে হবে, ঠিক অবিকল একটা সেন্টেন্স আমি লিখি, এই ইজটাকে এইখান থেকে কেটে এইখানে সাবজেক্টের আগে বসিয়ে দিতে হবে। তাহলে হবে এরকম, সো রেয়ার ইজ দিস কয়েন দ্যাট ইট বিলংস ইন আ মিউজিয়াম। পরের ক্লজে আর চেঞ্জ হবে না, এই ক্লজটা যেমন আছে এরকমই থাকবে, বাট এভাবে হবে। একটা ক্লজে ইনভার্সন সবসময় একটা মাত্র ক্লজে হয়, এটা মাথায় রাখলে আমাদের হয়ে গেল, ব্যাস। এই হচ্ছে আমাদের ইনভার্সনের যে ব্যবহারগুলো ছিল সেই ব্যবহার। আমি আপনাদের কিছু ইনভার্সনের এক্সারসাইজ আমি আপনাদেরকে দিয়ে দেব, কারণ ইনভার্সন সম্পর্কে আপনাদের বইয়ে খুব বেশি তথ্য নেই, সেজন্য আমি আপনাদেরকে কিছু ইনভার্সনের এক্সারসাইজ দিয়ে দিব, আর এবং শীট আকারে দিয়ে দেবো, পিডিএফ করে দিয়ে দেবো, আপনারা ওইগুলো পড়বেন, তারপরে ওইখান থেকে আমি এক্সাম নিয়ে নেব। আপনারা এটা নোট করবেন এবং বেশি বেশি প্র্যাকটিস করবেন, তারপরে আমরা ওইটার উপরে এক্সাম নেব।